আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের অধ্যায়টিতে। তোমরা যারা অফলাইন ক্লাসটি ঠিকমতো করতে পারো নাই তাদের জন্য আমি অনলাইন ক্লাসটা নিচ্ছি। আর এখানে আমি চেষ্টা করব এই যে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় প্রতি বছর সেই ব্যাপারগুলো তোমাদেরকে ধারণা দিতে। আর যেগুলো এমসিকিউতে আসবে সেগুলো দাগা দিব, সিকিউ কোনটা আসবে সেটা আমি বলে দিব। এটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমাদের মেইন যে এক্সাম হবে সেখানকার মধ্যে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে 5 থেকে 6টি এমসিকিউ হবে এবং একটি সিকিউ হবে। এই সিকিউতে কিছু ম্যাথ আসবে, সেই ম্যাথটা আমি লাস্টের দিকে তোমাকে দেখাবো, যেটা হচ্ছে তোমার পলভঙ্গি ব্যালেন্সের কনস্ট্যান্ট বের করার জন্য যে ধ্রুবকগুলা, তো ওটা আমি তোমাদেরকে বলবো। প্রথমে আসো আমরা একটু টাইম শুরু করে দেই। তো এখন দেখো, এখানে প্রথমত তোমাকে অ্যাপ্রন সম্পর্কে জানতে হবে। একটা স্টুডেন্ট যখন ল্যাবে কাজ করবে তাকে একটা অ্যাপ্রন পড়তে হয়। অ্যাপ্রন তাকে ল্যাবে কাজ করার সময় বিভিন্ন প্রকার অ্যাসিড বা ক্ষার যে তার শরীরের গায়ে যদি লেগে তার পোশাকটি নষ্ট না হয় সেজন্য ল্যাবটি ব্যবহার করা হয় অ্যাপ্রনটা। অ্যাপ্রনের একটা অপর নাম আছে যেটা তোমাদের এমসিকিউর জন্য শিখতে হবে, এটাকে বলা হয় ল্যাব কোট। এমসিকিউতে যদি প্রশ্ন আসে অ্যাপ্রনের অপর নাম হচ্ছে ল্যাব কোট। তো এখন দেখো, এইটি ক্ষতিকর রাসায়নিক উপাদান থেকে শরীরকে রক্ষা করে অ্যাপ্রনকে সাদা সুতির কাপড়ের হতে হয়। এখন তোমাকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে অ্যাপ্রন কেমন কালারের হতে হয়? সাদা সুতির কাপড়ের। এবং এটা সাদা কেন হতে হয় তার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সাদা যে কাপড়টা আছে, যে সাদা সুতির কাপড়গুলো হচ্ছে যে শোষণ ক্ষমতা কম এবং এটা হচ্ছে দ্রুত শরীর থেকে তাপ কি করতে পারে, বিকিরণ করতে পারে। শরীর থেকে তাপ যদি বিকিরণ করে ফেলে তাহলে যেটা হয় যে তোমার শরীরটা ঠান্ডা থাকে। এখানে আরেকটা এমসিকিউ প্রশ্ন আসে, সেটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রন যেটা তোমার এখানে 3/4 হাফ হতে হয়, এটা হাফ হাতাও হতে পারে। তো দুইটা জিনিস, তুমি একটা জিনিস বুঝো কেন এটা 3/4 বা ফুল হাতা হলে কি সমস্যা হয়। কারণ ফুল হাতা হলে তুমি যদি কোনো একটা হাত দিয়ে কোনো একটা জিনিস, কোনো একটা বিকারক থেকে, কোনো একটা রিয়েজেন্ট বোতল থেকে যখন কোনো তুমি রিয়েজেন্টকে নিতে যাবা, তখন তোমার হাতটা যদি ওই অ্যাসিডের সাথে লেগে যাবে। কিন্তু 3/4 বা হাফ হাতা হলে তখন সে বিপত্তি ঘটবে না। তো এই জন্য তোমার এই এমসিকিউগুলো শিখতে হবে। তাহলে আমি তোমাকে যদি বলি যে অ্যাপ্রন থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা হলো অ্যাপ্রনকে হাফ হাতা বা 3/4 হতে হয়। এটার অপর নাম হচ্ছে ল্যাব কোট এবং এটি সাদা সুতির কাপড়ের তৈরি। কারণ সাদা সুতির কাপড় দিয়ে কেন তৈরি করা হয়? কারণ এটা শোষণে, তাপ বিকিরণে সহায়তা করে, ফলে শরীরটা ঠান্ডা থাকে। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে ধরো যেটা আমি তোমাকে বলি সেটা হলো যে এখানে সিনথেটিক কাপড় নামে কিছু কাপড় আছে যেগুলো কৃত্রিম কাপড়। কাপড়গুলোর ক্যারেক্টারিস্টিক্স হলো এগুলো খুব দাহ্য হওয়ার হতে কি হয়, আমরা তো ল্যাবরেটরিতে অনেক সময় স্প্রিট ল্যাম্প বা বুনশান বার্নার নিয়ে কাজ করি, আগুন জ্বালাই। তো ওই আগুন যদি তোমার গায়ে একটু করেও লাগে, যদি সেটা সিনথেটিক কাপড় হয়, এটা অনেক বেশি আগুন জ্বলবে, তাহলে তোমার দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আসলে তোমার এখানে কি ব্যবহার করা যাবে না, সিনথেটিক কাপড়ে ব্যবহার করা যাবে না। এটা তোমার এমসিকিউতে আসতে পারে, অর্থাৎ সিনথেটিক কাপড়ের কি ব্যবহার করা যাবে না। অ্যাপ্রন তৈরি করলে সেগুলোকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এরপরে আমরা আসবো নিরাপদ চশমা। নিরাপদ চশমার একটা অপর নাম হলো যে গগলস। এটা সিকিউতে বেশি আসে। নিরাপদ চশমার অপর নাম কি? নিরাপদ চশমার অপর নাম হলো গগলস। হ্যাঁ, এখন আসো আমরা একটু দেখি সেটার নিরাপদ চশমা সম্পর্কে জানি। ল্যাবরেটরিতে ক্ষতিকর ও সহজে উদায়ী রাসায়নিক দ্রব্য। উদায়ী মানে কি তোমাকে এটা জানতে হবে। উদায়ী মানে হলো যে সকল পদার্থের উপর মধ্যে তুমি যখন কঠিন অবস্থায় থাকলে এর উপর যখন তাপ দিবা তখন সেটা তরল না হয়ে সরাসরি গ্যাস হলে তাকে উদায়ী পদার্থ বলে। উদায়ী হলে সেটা যদি গ্যাসীয় উপাদান তৈরি হয়, দেখা যাবে সেটা তোমার চোখে মুখে লাগতে পারে। তো চোখে যাতে না লাগে সেজন্য তোমাকে গগলস ব্যবহার করতে হবে। তো সেফটি গগলস রাসায়নিক দ্রব্যের বিষাক্ত ধোঁয়া হতে আমাদের চোখকে কি করে রক্ষা করে, এইটা আর কি। এখানে আর কিছু না, এখানে জাস্ট তোমার নিরাপদ চশমার অপর নাম হচ্ছে গগলস, এটা তোমাকে মনে রাখতে হবে। এইটা পরীক্ষায় আসে, গগলস এটা। পরে দেখো মাস্ক। তো মাস্ক হলো ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রস্তুতির সময় অথবা দ্রবণ যখন লঘু করবা তখন বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। ওই গ্যাসগুলো কি হতে পারে, তোমার মুখ দিয়ে তোমার শরীরের ভেতরে প্রবেশ করতে পারে, ফলে তোমার কি শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য আমাদের কি করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। তোমাকে এখানে নিচে কিছু আমি বিষাক্ত গ্যাস যেগুলা যেগুলা ধোঁয়াগুলা তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে তোমার একদম দুর্ঘটনা ঘটবে, এগুলো ব্যবহার, এই উপাদানগুলো নিয়ে কাজ করার সময় তোমাকে অবশ্যই তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে। তো এমসিকিউতে প্রশ্ন আসবে নিচের কোন গ্যাসটি নিয়ে কাজ করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, তাহলে এই গ্যাসগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। তো আশা করছি এটা বুঝতে পারছি। এখন আমরা হ্যান্ড গ্লাভস সম্পর্কে জানবো। তোমরা যখন ল্যাবরেটরিতে অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করবা তখন তোমাকে হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করতে হয়। হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করতে, কারণ অ্যাসিডিটি বা এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের বডিতে লেগে যায় তখন আসলে
এটা বিরাট একটা ক্ষতির কারণ হতে পারে, সেই জন্য আমরা এটা দেখব। দেখো, তো ল্যাবে কখনো রাসায়নিক দ্রব্য হতে ধরা হাতে হাতে নাড়াচাড়া করা যাবে না, এটা মনে রাখবে। ক্ষতিকর বা বিষাক্ত রাসায়নিক দ্রব্যের বোতল ধরার পূর্বে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো কিন্তু একটু অত্যন্ত বিষাক্ত কিছু রাসায়নিক পদার্থ, এগুলো নিয়ে কাজ করার সময় তোমাকে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে। তো উপাদানগুলো তোমরা দেখে নেবে, ওগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গ্লাভসের যে প্রকারভেদগুলো আছে এমসিকিউর জন্য, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমত আমরা যেটা জানবো সেটা হলো নাইট্রাইল গ্লাভস। হ্যাঁ, নাইট্রাইল গ্লাভসটা হলো, এটা একটা, এটার ক্যারেক্টারিস্টিকগুলো শিখতে হবে। নাইট্রাইল গ্লাভস যেগুলো আছে এটা হলো সংশ্লেষিত রাবার, এটা সংশ্লেষিত রাবার, এটা তোমাকে মনে রাখতে হবে। নাইট্রাইল গ্লাভস এটা অ্যাক্টাইলোনাইট্রাইল, অর্থাৎ এগুলো তোমাকে আবারও একটু বলি, তোমার মনে থাকবে না। এগুলো হলো যে তোমার ইয়ার প্রকারভেদ, অনেক ধরনের আমরা গ্লাভস পাই, হ্যান্ড গ্লাভস, তার মধ্যে একটা গ্লাভসের নাম হলো নাইট্রাইল গ্লাভস, যেটার ইয়া হলো অ্যাক্টাইলোনাইট্রাইল। এটার একটা কেমিক্যাল ফর্মুলা আছে, দেখো CH2 ডাবল বন্ড, এটা তোমরা মনে রাখবা। এটা এডমিশনে আসে বিউটাডাইনের কোপলিমার, নিচের কোন গ্লাভসটি বিউটাডাইনের কোপলিমার, তখন এটা পরীক্ষা আসে। এবং এটা দেখো, এটা জীবাণু সংক্রামক, মাথায় রাখতে হবে এটা। জীবাণু সংক্রামক মানে হচ্ছে যে এটা জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং এটা বৈদ্যুতিক শক প্রতিরোধী, এটা ইম্পর্টেন্ট। জীবাণু সংক্রামক মানে হলো জীবাণু দ্বারা এটার উপর আক্রমণ করতে পারে, যদি জীবাণু এটার উপর আক্রমণ করে তাহলে কি হবে, এই উপাদানটা পচে যাবে, ফলে এটা পরিবেশ বান্ধব হবে। এবং এটা হচ্ছে অনমনীয় এবং অসম্প্রসারণশীল। সিড, ক্ষার, লবণ, ডিটারজেন্ট প্রভৃতি রাসায়নিক উপাদান প্রতিরোধী, অর্থাৎ এগুলো ভেদ করে চলে যেতে পারে না। তোমাকে আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, এতে কোনো প্রোটিন উপাদান থাকে না। প্রোটিন উপাদান না থাকায় এটি অ্যালার্জি সৃষ্টি করে না, প্রোটিন উপাদান না থাকায় অ্যালার্জি সৃষ্টি করে না, এবং এটা পচনশীল এবং পরিবেশ বান্ধব। তাহলে আমরা নাইট্রাইল গ্লাভস থেকে যা যা শিখলাম, এটা জীবাণু সংক্রামক, ফলে এটা পরিবেশ বান্ধব, এবং এটা প্রোটিন উপাদান না থাকায় এটা আসলে কখনো শরীরে কিছু সৃষ্টি করবে না, জ্বালা সৃষ্টি করবে না। অ্যালার্জি না থাকলে তো এটা চুলকাবে না, সরি, প্রোটিন উপাদান না থাকলে তো এটা আর চুলকাবে না। এখন আমরা দেখব পরের আরেকটা প্রকারভেদ, এটার নাম হলো জিটেক্স গ্লাভস। এটার উপাদান হলো ফাইবার কাঁচ। পটলের বৈশিষ্ট্য উচ্চ তাপমাত্রা ও বিদ্যুৎ কুপরিবাহী, তাপরোধক, এডসবেস্টস, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এডসবেস্টস যেটা আছে, এডসবেস্টস গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আর রেলিং মিলের শ্রমিকরা এটা ব্যবহার করে, এটা তোমরা মনে রাখিও। লাটেক্স গ্লাভস নামে আরেকটা উপাদান আছে, এটা হলো প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক যে লাটেক্স আছে তার থেকে তৈরি। আর এর বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, এটা জীবাণু যোগ ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে প্রতিরোধী। পারক্সাইড যৌগ নিয়ে কাজ করার সময় কিন্তু আমাদেরকে গ্লাভসটি ব্যবহার করতে হয়, লাটেক্স গ্লাভস ব্যবহার করতে হয়, এটা মনে রাখিও। নিউপ্রিন গ্লাভসের ব্যাপারটা দেখো, নিউপ্রিন গ্লাভসটা হলো যে তোমার এটা পলিক্লোরোফিনের একটা উপাদান, তো এর উপাদানটা হলো পলিক্লোরোফিন। তোমাকে পলিক্লোরোফিনের সংকেত যদি মনে রাখো তাহলে ভালো, এটা এমসিকিউতে আসতে পারে। আর জৈব দ্রাবক, মৃদু ক্ষয়কারক, তৈলাক্ত পদার্থ নিয়ে কাজ করার সময় এটি ব্যবহার করা হয়। তো খুব সহজ ব্যাপারগুলো তোমরা একটু নিজে শিখে নেবে তাইলে ভালো। ভিনাইল যে গ্লাভসটি আছে এটা পিভিসি দিয়ে তৈরি, তোমরা তো জানো পিভিসি মানে হলো পলিভিনাইল ক্লোরাইড, এটা নন বায়োডিগ্রেডিয়েবল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নন বায়োডিগ্রেডেবল মানে হলো যে এই গ্লাভসটার উপর হচ্ছে জীবাণুগুলো আক্রমণ করতে পারে না, ফলে এটা পচে যায় না, অর্থাৎ জীবাণুগুলো অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করলে এটা আক্রান্ত হয় না, ফলে এটা পচে যায় না। হ্যাঁ, আর এটা হচ্ছে দামি সস্তা, এটা মৃদু ক্ষয়কারী রাসায়নিক দ্রব্য এবং বিরক্তিকর অনুভূতি কি করে সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। যদি আসে ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় কোন ধরনের গ্লাভস ব্যবহার করা হয়? ভিনাইল গ্লাভস। ভিনাইল গ্লাভসের বৈশিষ্ট্য কেমন? এটা নন বায়োডিগ্রেডিয়েবল। এবার আসো প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক রাবার গ্লাভস একটু কোরেসিভ, এটা হচ্ছে ক্ষয়কারী উপাদান, এইটা বৈদ্যুতিক শক প্রতিরোধী। তো তোমাদের এখন মনে রাখতে হবে যে আমরা কোন কোন গ্লাভসের ক্ষেত্রে বৈদ্যুতিক শক প্রতিরোধী কথাটি পড়েছি। তিনটা বহুপদী সমাপ্তি সূচকের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা এই ব্যাপারগুলো একটু পড়বে। এখন আসো মেডিকেল হ্যান্ড গ্লাভস, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তোমরা চাইলে পড়তে পারো। আমি পিডিএফটি তোমাদের তো গ্রুপে দিয়ে দিছি, তো এগুলো একটু তোমরা পড়ে নিও তাহলে ভালো। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো যে তোমার ল্যাবরেটরিতে সামগ্রী ব্যবহারের কৌশল যেটা আছে সেটা আমরা জানবো। দেখো
এই ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহার করি, তার মধ্যে আছে বুরেট, পেট, কনিক্যাল ফ্লাক্স, তারপর অনেকগুলো উপাদান আছে। এই উপাদানগুলোর আবার গ্লাস দিয়ে তৈরি। এবং গ্লাস দিয়ে কেন তৈরি এটা একটু আমাদের মনে রাখতে হবে। গ্লাস দিয়ে তৈরি হলো আমাদের যে ল্যাবের মধ্যে যে উপকরণগুলো থাকে, উপাদানগুলো, সেই উপাদানগুলো অর্থাৎ বিকারকগুলো তৈরি করতে পারে না, কাঁচের সাথে বিক্রিয়া করে না। কিন্তু এখানে একটা এমসিকিউ তোমরা ইম্পর্টেন্টলি মনে রাখবা, কিন্তু কাঁচের সাথে কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু বিক্রিয়া করে, এই জন্য কাঁচের পাত্রে এই হাইড্রোজেন ফ্লোরাইডকে রাখা যায় না। বাকি ক্ষেত্রে কেন আমরা ল্যাবের জিনিসপত্রগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয়, তার অন্যতম কারণ হলো কাঁচ হচ্ছে ল্যাবের উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে না। দ্বিতীয় কথা হলো কাঁচের উপাদানগুলো নিয়ে কাজ করে আবার পরিষ্কার করতে হয়। কাঁচের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করা আসলে অত্যন্ত সহজ। তো আসলে আমাদের এখন যেটা আমরা জানবো সেটা হলো ল্যাবে যে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি থাকে সেগুলো দুই ধরনের কাঁচ দিয়ে তৈরি করা হয় বা গ্লাস দিয়ে। এক ধরনের গ্লাসকে বলা হয় হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস। তো তোমরা মনে রাখবা যে উপাদানগুলোতে সাধারণত তাপ দেওয়ার প্রয়োজন হয় না, সেই সমস্ত উপাদানগুলোতে, যেমন বুরেটে আমাদের তাপ দেওয়ার প্রয়োজন হয় না, পেটে তাপ দেওয়ার প্রয়োজন হয় না, এগুলো হচ্ছে কোমল গ্লাস বা সফট গ্লাস দিয়ে তৈরি। কিন্তু কতগুলো আধুনিক আছে বুরেট, পিপেট, এদের ক্ষেত্রে আবার এগুলো পাইরেক্স দিয়ে হয়, এটা আমি একটু পরে তোমাকে বলবো। তো পাইরেক্স মানে তোমরা মনে রাখিও শক্ত গ্লাভস, অর্থাৎ যে উপাদানগুলোর উপর কি দিতে হয়, তাপ দিতে হয়, তাপ দিয়ে বুরুষের বার্নারের উপরে যাদেরকে রাখা হয় তারা হলো পাইরেক্স বা শক্ত কাঁচ দিয়ে তৈরি। তো এদের মধ্যে অন্যতম যেগুলো হলো তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা, সকল ধরনের ফ্লাক্স, সকল ফ্লাক্স হলো তোমার কিসের তৈরি বলো তো, পাইরেক্স কাঁচ, যেমন গোলতলি ফ্লাক্স, হ্যাঁ, এই সমস্ত যতগুলো আছে। তো এখন দেখো কোমল গ্লাসের তৈরি সামগ্রী বুনসের বার্নারে স্পিরিট ল্যাম্প উত্তপ্ত করা উচিত নয়, যেমন কাঁচ নল, ফানেল, রিয়েজেন্ট বোতল, লিবিক শীতক, ওয়াশ গ্লাস, গ্যাস জার, বুরেট, পিপেট, এই সমস্ত জিনিসগুলা সবগুলা হচ্ছে তোমার কি দিয়ে তৈরি, এগুলো সবগুলো হচ্ছে সফট গ্লাস দিয়ে তৈরি। তো এখন আসো এরপরে আমরা দেখবো পাইরেক্স কাঁচ দিয়ে কোনগুলা তৈরি। তোমরা দেখো এখানে, তো তো এখানে পাইরেক্স বা আরেকটা জিনিস আছে এখানে, এটা ইম্পর্টেন্ট, কোমল গ্লাস সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের তৈরি। বললাম যেগুলো কোমল গ্লাস আছে এগুলো সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের তৈরি। পাইরেক্স যেগুলো আছে, পাইরেক্সগুলো শক্ত গ্লাস দিয়ে তৈরি সামগ্রী, এগুলো উচ্চ তাপ সহনীয় এবং খুবই শক্ত। রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস হলো, এইটা তোমাদেরকে শিখতে হবে, জিঙ্ক এবং বোরোসিলিকেট বা অ্যালুমিনোসিলিকেটের মিশ্রণই হচ্ছে তোমার কি পাইরেক্স কাঁচ। পাইরেক্স কাঁচের একটা সংকেত আছে NO2, তুমি যদি পারো একটু মুখস্থ করে নিও, এটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা এখন আমি তোমাদেরকে বলতেছি, সেটা হলো যে বিকার, গোলতলি ফ্লাক্স, পাতন ফ্লাক্স। দেখো আমি কিন্তু কনিক্যাল ফ্লাক্স, যত ধরনের ফ্লাক্স আছে এমসিকিউর জন্য, আয়তনিক ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার এবং উন্নত মানের বুরেট, পিপেট, লিবিক শীতক। তোমরা একটু এটা আবার কনফিউশন হয়ে যায় না, আমি কিন্তু বলেছি যে বুরেট, পিপেট কিন্তু সফট গ্লাস দিয়ে তৈরি হয়, কিন্তু তোমার যেগুলো উন্নত মানের সেগুলো আবার কি দিয়ে তৈরি হয় বলতো, সেগুলো তৈরি হয় হচ্ছে পাইরেক্স দিয়ে। এখন আসলে আমরা বুরেট সম্পর্কে একটু জানবো। বুরেট কি, বুরেটের একটা ছবি এখানে আছে, আমি তোমাদেরকে দেখাই। যে দেখো এরকম একটা যন্ত্রপাতি তোমরা তোমাদের ল্যাবের মধ্যে দেখতে পাবা। এটাতে কি হয়েছে দেখো, এখানে দাগটা আছে সুষম, আবার এখানে একটা স্টপ কর্ক আছে, আবার এখানে ছোট অংশ আছে, এখানে মানে বিভিন্ন রিয়েজেন্টগুলো এখানে থাকে, আস্তে আস্তে যতটুকু দরকার ততটুকু আমরা এটা দিই। তো এটা একটা সুষম বেড যেখানে একটা স্টপ কর্ক থাকে, দাগ কাটা থাকে। এটা সাধারণত 20 মিলিলিটার, 25 মিলিলিটার হয়, 50 মিলিলিটার আয়তনের হয়ে থাকে। তো আমরা এখন একটু দেখি এটা সম্পর্কে জানাই তোমাদের। বুরেট হলো একটা দাগান্বিত সমবেশী এক মুখ খোলা কাচের নল। এটা আসে সাধারণত 20 থেকে 25, হ্যাঁ 20, সাধারণত 20 থেকে 25 সেন্টিমিটার কিউব আয়তনের হয়। তো এখন একটু তোমরা জেনে রাখো যে সেন্টিমিটার কিউবের কথাটা। তো দেখো সেন্টিমিটার কিউব মানে কিন্তু মিলিলিটার। ফাঁকে যদি আমি বলি 50 সেন্টিমিটার কিউব, মানে তোমাকে এটা হবে যে 50 মিলিলিটার। আচ্ছা আমি যদি বলি 50 ডেসিমিটার কিউব, তুমি মনে রাখিও তা ডেসিমিটার কিউব তা লিটার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আবার তোমরা ডেসিমিটার কিউব থাকলে তাকে আবার 1000 দিয়ে ভাগ করে লিটার টিটারে নিয়ে যেতে চাইও না, এটা আসলে ভুল হবে। তো এখন আসো এরপর হচ্ছে এটার ক্ষুদ্রতম ভাগের অংশ হলো, দেখো এর ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার। অর্থাৎ কি জানো, ওখানে আমরা যে একটু আগে দাগ কাটা দেখছি এরকম একটা দাগের এখানে আয়তনটা হলো 0.1 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 0.1 মিলিলিটার। তাই সেজন্য 0.1 মিলিলিটার পর্যন্ত এটা দিয়ে কি করা যায়, সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তোমার পরীক্ষা আসবে বুরেট দিয়ে কতটুকু পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তো এরপরে দেখো আমরা বুরেটের, এটা হচ্ছে টাইট্রেশনের কাজে এটি বুরেটকে ব্যবহার করা হয়।
টাইট্রেশনের কাজে টাইট্রেশনের দুটি বিকারককে ব্যবহার করা হয় এটা বুলেট পরিষ্কারের কাজে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সম্পর্কে আমরা নেক্সটে আরও বেশি জানতে পারবো। এমনি এতটুকু জেনে রাখো যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হলো একটা মিশ্রণ যেটা দিয়ে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। যেহেতু বুলেট একটা কাঁচের তৈরি উপাদান, সেজন্য এটা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তোমরা মনে রাখি বুলেট ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সাধারণত 10 থেকে 50 মিলিলিটার আয়তনের সূক্ষ্ম মরিফের জন্য বুলেট ব্যবহার করা হয়। মনে রাখো সিট যে এখানে আর এত কিছু শিখতে হবে না। এবার আমরা একটু পিপেট সম্পর্কে জানবো। পিপেট হলো যে আমাদের যখন কোনো একটা ল্যাবে, এটা দেখো, এটা একটা তোমাদের অনেক সময় থার্মোমিটারের মতো মনে হতে পারে। এটা দুই ধরনের হয়, এটা তো দাগ আছে, এটা দাগ ছাড়াও হইতে পারে। তো এটার আসলে যেই ব্যাপারটা মেইন ইম্পর্টেন্ট, এটা হলো রাসায়নিক দ্রব্যকে স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এখন এটা জাস্ট আর কিছু তোমাকে শিখতে হবে না। পিপেট 0.5 মিলিলিটার থেকে 50 মিলিলিটার আয়তন হয়। পিপেট গায়ে টিডি লেখা থাকে, একটা লেখা টিডি মানে লেখা থাকে যে টু ডেলিভার, বুঝতে পারছো? আর এখানে দুই ধরনের হয় পিপেট, সাধারণ পিপেট আর হচ্ছে দাগান্বিত পিপেট। যারা এখন গোহসারে বই পড়ো তারা আসলে দেখবে যে অনেক ধরনের পিপেটের ক্লাসিফিকেশন আছে। তো ওইগুলো আসলে অত ইম্পর্টেন্ট না। এখন আধুনিক অনেকগুলো পিপেট চলে আসছে যেগুলো সাকারের জন্য একটা ইলেকট্রিক জিনিসপাতি ব্যবহার করা হয়। সো তোমরা একটু দেখে নিতে পারো, বাট এগুলো এত ইম্পর্টেন্ট না। তো কনিক্যাল ফ্লাস্কটা একটু দেখো। তো কনিক্যাল ফ্লাক্সের আগে একটা তোমরা ছবি দেখে নাও, এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। দেখো এটার নিচের অংশটা হলো যে একটু মোটা, উপরের অংশটা ক্রমশ সরু। তো তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে, জার্মান রসায়নবিদ এমিল, এটার নাম কি, কনিক্যাল, এটা কনিক্যাল ফ্লাক্স তৈরি করেছেন এবং আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশন বিক্রিয়া ফ্লাক্সে সংগঠিত বিক্রিয়াগুলো এখানে থাকে। তো এটার জন্য এত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, তুমি একটা জিনিস শিখো শুধু, টাইট্রেশন ফ্লাক্স বলা হয় এটাকে। এর নিচের অংশটা হলো কি মোটা এবং চেপটা, উপরের অংশটা হলো কি সরু, এই সোর্স। তো এটাই পরে দেখো, এটা হচ্ছে ওয়াশ বোতল। ওয়াশ বোতল হচ্ছে এখানে পাতিত পানি নেওয়া হয়। তো এটা সাধারণত তোমার 250 থেকে 150 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে। এটা ওয়াশ বোতল, এটা খুব স্বচ্ছ সাদা। এতটুকু, এটা আর কিছু না, তুমি জাস্ট চিনে রাখা। আর একটা ফানেল আছে, ফানেলকে তো আমরা চিরঙের ভাষায় অন্ধরা বলি এটাকে, যেটা এটা দিয়ে কোনো জিনিসকে ইয়া করার সময় ব্যবহার করা হয়। যে বিকারক, তুমি যদি বুলেটে যদি কোনো জিনিস কোনো দ্রবণ প্রবেশ করাইতে হয় তখন এটা আমরা ব্যবহার করি, এটা আর কি, এটার সাহায্যে। এটা হচ্ছে ফানেল। এটার তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে এতটুকুই। বিকার দেখো তোমরা, বিকারটা, এটা হচ্ছে বিকারের একটা ছবি। এগুলো তোমাদেরকে আমি কেন ছবিগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে ভাইভাতে তোমাকে এটা দেখে জিজ্ঞেস করতে পারে যে এটা কি বিকার। তো বিকার আয়তনগুলো ল্যাবরেটরি আয়তনিক বিশ্লেষণে এটা ব্যবহার করা হয়। এটা আয়তনগুলো এক এক সাধারণত কত হয় দেখো, 25 মিলিলিটার, 50 মিলিলিটার, 100 মিলিলিটার, 250, 500, এমনকি 2 লিটার আয়তন পর্যন্ত হতে পারে। তো এই আর কি, এইগুলো আয়তনগুলো তোমার জানা দরকার আছে, জন্য শিখতে হবে। এরপরে লিখো টেস্ট টিউবের ব্যাপারটা দেখো। যে টেস্ট টিউব তোমরা তো অনেকেই দেখেছো, যে এটা হলো টেস্ট টিউব। টিউবের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অজৈব বা অম্লীয়, ল্যাবরেটরি অম্লীয় ক্ষারীয় মূলক শনাক্তকরণ, সিক্ত পরীক্ষা, জৈব যৌগের নাইট্রোজেন সালফার মিশ্রিত হ্যালোজেন শনাক্তকরণ, নমুনা বিশ্লেষণের জন্য টেস্ট টিউব ব্যবহার করা হয়। এটা 5 মিলিলিটার হতে পারে, 10 মিলিলিটার, 25 বা 50 মিলিলিটার পর্যন্ত হতে পারে। এগুলো কত পর্যন্ত হতে পারে এটা একটু দেখিও, তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তো সেটা তো বলে ফেলেছি। ওই যে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম ল্যাবরেটরিকে বিভিন্ন উপাদানগুলো কীভাবে পরিষ্কার করতে হয়। তার মধ্যে লুব্রিক্যান্ট, সিলিক্যান বা গ্রিজ জাতীয় তৈরি করতে সোডিয়াম কার্বনেটের 10% লঘু ব্যবহার করা হয়, লঘু দ্রবণ ব্যবহার করা হয়। কীরকম, গ্রিজ যদি থাকে এগুলো দূর করতে হচ্ছে তোমার কী ব্যবহার করতে হবে, 10% সালফিউরিক সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে হবে। এমসিকিউতে আসবে। ডিটারজেন্ট ডেকেন 19, এটা খুবই ইম্পর্টেন্ট। ডেকেন 19টা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু শিখিও। ডেকেন 19টা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা পানিতে তেমন কি করে না, দূষণ সৃষ্টি করে না। এটা 100% বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা জীবাণু দ্বারা কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা, এবং এটা ফসফেট পরিষ্কারক। তো তোমার যদি কোনো একটা উপাদানের মধ্যে গ্রিস, তেল, আলকাত জাতীয় পদার্থ বা পলিমারিক অবশেষ যদি থাকে, দূর করার জন্য তোমার ডেকেন 19 ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। এবার আসো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ওই যে তোমাদেরকে বলছিলাম ক্রোমিক অ্যাসিড মিশ্রণ মানে কি, তুমি প্রথমে কি করবা, একটা K2CH2 ওর সাথে পাতিত পানি এবং সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত করো, তখন যে মিশ্রণটা তৈরি হবে এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তো এইখানে ইম্পর্টেন্ট যেটা হলো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হলো, এই যে দেখো, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হলো গ্লাস সামগ্রীর জন্য সর্বোত্তম পরিষ্কারক। এমসিকিউতে প্রশ্ন আসবে নিচের কোনটি সর্বোত্তম পরিষ্কারক, এই জন্য তোমাদের এটা কি করতে হবে,
একটু জানা থাকতে হবে। দেখো এটা পরিষ্কার, তীব্র এবং জাইমান অক্সিজেন উৎপাদনকারী সংজ্ঞা দেখো, K2CR7 ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের চিত পানির মিশ্রণকে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বলা হয়। মেডিকেল একটা প্রশ্ন ছিল ক্রোমিক অ্যাসিড মিশ্রণের মধ্যে কতটুকু কি করা হয়, তো দেখো এখানে এটার উপাদানটা হচ্ছে 4.0 গ্রাম, পানি লাগবে কত 40 মিলিলিটার, সালফিউরিক অ্যাসিড লাগবে 2 মোলার 40 মিলিলিটার। 2 মোলার হচ্ছে যেই ক্রোমিক অ্যাসিড মিশ্রণে যে সালফিউরিক অ্যাসিডটা তোমরা ব্যবহার করবা তার ঘনমাত্রা কত হবে, 2 মোলার হতে হবে, এটা ইম্পর্টেন্ট। এসিটোন নামে আরো একটা জিনিস আছে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও পরিষ্কারক। গ্রিস তেল জাতীয় পদার্থ দূর করতে তোমার কি ব্যবহার করতে হবে, এসিটোন ব্যবহার করতে হবে। বুলেট পরিষ্কারে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরির সময় তাপ উৎপাদী বিক্রিয়া সংঘটিত হয়, এইটা খুব ইম্পর্টেন্ট, বিক্রিয়া সংঘটিত হয়। আর এটা ডেলিসের মাত্রা থাকে 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। গ্লাস সামগ্রীকে জীবাণুমুক্ত রাখতে ব্যবহার করা হয়, ইথানল ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু শিখবে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হলো আমাদের ক্রোমিক অ্যাসিডের যে মিশ্রণটা আছে এটার কিন্তু বর্ণটা কিন্তু কি বলতো একটু স্বচ্ছ। হ্যাঁ, দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরি করার স্বচ্ছ বর্ণহীন থাকলেও অনেকবার ব্যবহারের পর সবুজ বর্ণ ধারণ করে, তো সবুজ বর্ণ ধারণ করলে তোমাকে বুঝে নিতে হবে যে কি আর বুঝায় যে দ্রবণ তার জারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, সুতরাং সবুজ বর্ণ যদি হয়ে যায় তখন এটার ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা দিয়ে আর পরিষ্কার করা যাবে না। সো এটাই পরসলিন বাটিটা দরকার নাই তেমন, তোমরা রাজমূলের বা ইকুয়ারেজিনের সংখ্যা থেকে ভ্যালিও ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখো ল্যাবরেটরিতে বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতিটা, এটা তো তোমরা গুণগত রসায়নে শিখছো, C=1000 W/MB। তো এখান থেকে দেখো এই যে প্রশ্ন একটা তো 0.02 মোলার ঘনমাত্রায় তোমরা দ্রবণ প্রস্তুতি কি পরিমাণ ব্যবহার করতে হবে, জাস্ট একটা সূত্র দিয়ে এটা বের করে ফেলবা, এখানে কতটুকু দরকার W এর পরিমাণ বের করলে হয়ে যাবে, এটা সহজ আছে, তোমরা PDF থেকে এটা করে নিবা। সো এর ম্যাথগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো খুব সহজ, না বুঝলে আমাকে গ্রুপে জানাও। তো তাপ দেওয়ার কৌশলটা একটু দেখো সহজ করে, যে বুনসেন বার্নার বা ল্যাম্পেস্টে তাপ দেওয়ার সময় শিকার টেস্টে 45 ডিগ্রি কোণে ধরতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে, কত ডিগ্রি কোণে ধরতে হবে। এবং বিকার বা কনিক্যাল ফ্লাস্কে তাপ দেওয়ার সময় ফাইরেক্স গ্লাসের তৈরি বিকার ও কনিক্যাল ফ্লাস্ক তাপ দেওয়ার কারণ দ্রবণকে গাঢ় করা, মিশ্রণকে বিক্রিয়ার শর্ত, এইগুলাই আর কি। ত্রিপদীয় স্ট্যান্ড থাকে অ্যাসবেস্টসের উপর পেস্ট প্রলেপযুক্ত, এগুলো তো বুঝতেই পারতেছো। হ্যাঁ, এখন হচ্ছে আরো ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, এটা পরীক্ষায় আসবে, ফলভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স। তো ফলভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে তোমার ব্যালেন্স কয় প্রকার এটা শিখবা, রাসায়নিক ব্যালেন্স, হ্যাঁ রাসায়নিক ব্যালেন্স, আর হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, এটা শিখবা, ব্যালেন্স দুই প্রকার। তো এইগুলার আবার ডিজিটাল সংখ্যা অনুসারে ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে, এগুলো 4 ডিজিট ব্যালেন্স আবার ডিজিট ব্যালেন্স। তোমরা একটু এই দুইটা ব্যালেন্সের মধ্যে পার্থক্যগুলো একটু বই থেকে একটু কাইন্ডলি শিখে নিও। তো এখন আমরা পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে জানবো। পলভঙ্গি ব্যালেন্সে যেটা আছে সেটা হলো 1866 সালে জার্মান বিজ্ঞানী প্রকৌশলী ফলভঙ্গি কর্তৃক উদ্ভাবিত রাসায়নিককে ফলভঙ্গি ব্যালেন্স বলে। ফলভঙ্গি ব্যালেন্সে 0.002 গ্রাম পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়, এটা একটু মনে রাখিও। কাঁচের এখানে তিনটা জিনিস থাকে, একটা কাঁচের কাঁচ বাক্সযুক্ত বেদি, এটা তোমরা আগে যখন গোল্ডের দোকানগুলো ছিল ওখানে দেখবা যে এখন তো ডিজিটাল ব্যালেন্স চলে আসছে, ওখানে কিছু একটা বক্স থাকতো কাঠের, ওই বক্সের মধ্যে একটা গ্লাস দিয়ে ভর্তি ছিল, তো ওখানে একটা পাল্লা থাকতো, ওটা দিয়ে পরিমাপ করতো, এটা মূলত ফলভঙ্গি ব্যালেন্স। এগুলো একটু শিখতে হবে। ফলভঙ্গি ব্যালেন্সের বেদিটা হচ্ছে আয়তাকার এবং এই গ্রানাইট রিবনেট শক্ত রাবার দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি এটা আসে পরীক্ষায়। স্তম্ভ বা কলাম যেটা আছে এটা ব্রাশ বা পিতলের তৈরি। ফাফা তুলাদণ্ড যেটা আছে এটা একটা রাসায়নিক প্রধান অংশ, পিতল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই পার্টটাতে, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে, এমসিকিউতে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর এখানে ফলভঙ্গি ব্যালেন্সে তুমি যদি আরো দেখো যে এখানে তুলাদণ্ডের মানে 100 ভাগের দাগান্বিত থাকে, আর এখানে রাইডার নামে একটা জিনিস থাকে। এটা আমি এখানে জাস্ট এমসিকিউর জন্য বলতেছি, জন্য এত বিস্তারিত বলতেছি না। 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম বরের স্থানান্তরযোগ্য প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। রাইডারটা কিসের তৈরি এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, জন্য এটা কি বললাম, প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের ধাতুর তৈরি পেঁচানো, তারকে রাইডার বলা হয়। তো রাইডার ধ্রুবকের জন্য দুইটা সূত্র আছে, একটা হলো রাইডার ধ্রুবক যদি শূন্য দাগ মাঝখানে থাকে তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি শূন্য দাগ মাঝখানে থাকে তখন এই সূত্র ব্যবহার করবে। আর একটা সূত্র আছে যেটা আমি এখন দেখাচ্ছি, যদি তোমাদের ক্ষেত্রে এমন হয় যে শূন্য দাগটা ডানে বা বামে থাকলে
তখন আসলে এটা ব্যবহার করবে। হ্যাঁ, এটা হলো 2 দ্বারা গুণ হবে নিজস্ব ভর দাগ সংখ্যা, যদি শূন্য দাগ বামে বা ডানে প্রান্তে থাকে তখন এটা। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে মোট ভর একটা সূত্র আছে, দেখো ওজন বক্স থেকে নেওয়া ভর বা তার ভর হচ্ছে রাইডার ধ্রুবক, শূন্য দাগ রাইডারের দ্রুত। তো এটা প্লাস মাইনাস কখন হবে এটা একটু করে নিও, এলে তোমাদের ব্যাপারটা বুঝতে পারবো আর কি। সূত্রের মধ্যে এই অঙ্কগুলো পারবে না কারা জানো, যারা রাইডার ধ্রুবক বের করতে পারবে না, আর যারা হচ্ছে যে প্লাস মাইনাস কখন হবে এটা বুঝতে পারবে না। তো এখন আমরা একটা ম্যাথস দেখব, এইখানে বিষয়টা কিভাবে দেওয়া আছে। হলো দেখো এখানে ইচ্ছা যে বিমের সর্ববামে অবস্থিত মোট দাগ অঙ্কন 50, রাইডারের ভর 5 মিলিগ্রাম, বাম পাল্লায় বস্তু রেখে যথাক্রমে ডান পাল্লায় 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করার পর নিক্তির ভারসাম্য আনয়নের জন্য রাইডারকে শূন্য দাগ হতে 20 গড় ডানে সরানো হলো। দেখো এখানে মূল কথাটি রয়ে গেছে, ডানে সরানো হলো, 20 গড় সরানো হলো, এগুলো ইম্পর্টেন্ট। বলে এখানে রাইডার বিমের সর্ববামে অবস্থিত, এই জন্য রাইডার ধ্রুবক কি, হ্যাঁ একটা 2 দ্বারা গুণ হবে। দেখো 2 দ্বারা গুণ হলে রাইডারের নিজস্ব ভর মোট দাগ 2 ইন্টু 2.005, এটা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে মিলিগ্রাম থেকে। এটা যেহেতু রাইডার সর্ববামে অবস্থিত, তারা তো 50 গড়ে থাকবে, হ্যাঁ তো এই জন্য এটা এতটুকুই হলো। দেখো ভর কিন্তু এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যেটা মিলিগ্রামে যদি থাকে এগুলোকে তোমরা গ্রামে করে ফেলতে পারো সবগুলোকে, আর যদি চাও যে তুমি চাইলে সবগুলোকে মিলিগ্রাম করবা তাও তুমি পারো। এখানে রাইডার শূন্য দাগের বামে অবস্থিত, তাই সেজন্য প্লাস হয়েছে। এখানে আমরা জাস্ট মোট ভরের ক্ষেত্রে যেগুলো করেছি, যে বাটখারা থেকে ভরগুলো নিয়েছি, পরে রাইডার ধ্রুবক নিয়েছি, মোট দাগ সংখ্যা দ্বারা কি করেছি, মোট দাগ সংখ্যা দিয়ে গুণ করেছি, এতটুকু। এই যে এটা যে বস্তুর ভরটা পেলাম এটাই হলো যে বস্তুর মোট ভর, ওই সূত্রটা ব্যবহার করেছি। দেখো আর কিছুই না, একদম সহজ জিনিস, জাস্ট গ্রামে কনভার্সন করা। তো এখানে আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবা, কেন হয়েছে তা জানার চেষ্টা করিও, আমি আর এতটুকু বলতেছি না। তোমাদেরকে ফলভঙ্গি ব্যালেন্স ভার্সেস ডিজিটাল ব্যালেন্সের এই ব্যাপারটা শিখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এটা আমি আর তোমাকে বলতেছি না। আর কিছু আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রমাণ দ্রবণ অপ্রমাণ দ্রবণ তৈরির সময় আর কি তোমরা মনে রাখিও, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সবসময় চি থাকে, বাট এই সিএল ছাড়া, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থতে থাকে না, এটুকুই। সো এটা গণমাত্রা প্রকাশের রীতি প্রতি দ্রবণে পরিলক্ষিত, এটা সিএমএস থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা সূত্র আছে, n equals s by b, তো সহজ জিনিস। আর এখান থেকে এস এর মানটা বের করা দেখাইছে আর কি। ও দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে দেখো পোলারিটি সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। ঘনমাত্রায় আয়তন মোলারিটি নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল 1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণকে মোলার দ্রবণ বলে। যেটা আরো ইম্পর্টেন্ট সেটা হলো একটা মোলার দ্রবণের ঘনমাত্রা কত, এটা তোমাকে জানতে হবে। সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত, সেমি মানে তো তোমরা জানো অর্ধেক, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01, মিলিমোলার মানে, এটা একদম তোমাকে মুখস্থ করতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। দেখো এখন 0.01 মোলার ঘনমাত্রা এত 4 FeCN হোল 6 দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণে এত দ্রব্যের প্রয়োজন হবে, এটার আণবিক ভর বের করতে হবে এই সমস্ত অঙ্ক করার সময়। তারপর ওই যে W=SBM একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে এটা ব্যবহার করবে। তো দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ আর একটা হলো অপ্রমাণ দ্রবণ, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে আমরা তাকে বলি যে প্রমাণ দ্রবণ, যার দ্রামা নেয় তাকে বলি, যে ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা হয়। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি এটা একটু জানি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে সকল পদার্থ দীর্ঘদিন ধরে যাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ বায়ুর অক্সিজেনের সাথে তারা বিক্রিয়া করে না এবং তারা রাসায়নিক নিক্তির ক্ষয় করে না, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। এবং যাদের ক্ষেত্রে সি থাকে না, কিন্তু HCl এমন একটা উপাদান যার সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এগুলো এখানে বিস্তারিত বলা আছে, অবশ্যই তোমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পলগুলো শিখে নিবে, কারণ এইগুলো এমসিকিউর জন্য ভেরি মাস ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। এখানে স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে উল্টা কথা, সকল পদার্থ বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় না, অর্থাৎ প্রাইমারির জন্য যত কথা বলেছি তার উল্টা করে দিবা, তাইলে হয়ে যাবে। যেমন KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইগুলা। তো ওটাই বললাম যে তোমাদেরকে 99% প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কি থাকে, সি থাকে, ক্লোরিন বাদে, কিন্তু 100% সেকেন্ডারি পদার্থে সি থাকে না। তো এগুলো তোমাদের দরকার না, এগুলো ইয়ার অংশ।
তোমাদের জন্য এখানে দরকার নাই। হ্যাঁ, এটা একটু শিখতে হবে। বুনসেন বান্নারের যে শিকাটা আছে, এটা আবিষ্কারক বুনসেন। এখানে যে তাপমাত্রায় জারণ শিকার, উপরে জারণ শিকাগুলো কেমন, নিচে জারণ শিকাগুলো কেমন, এই টেম্পারেচারগুলো, এই ব্যাপারগুলো একটু শিখতে হবে। তো এটা তিনটা অংশ থাকে, বেস বা নিচের অংশ, পার্শ্ব ছিদ্র বা বান্নার ছিদ্রযুক্ত বায়ু নিঃসরক এটা থাকবে। জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। বুনসেন বান্নারের জ্বালানি কি ইম্পর্টেন্ট আছে। শিকা দুই প্রকার, একটা হয় উজ্জ্বল শিকা আর একটা হয় অনুজ্জ্বল শিকা, এটা ইম্পর্টেন্ট। উজ্জ্বল শিকার ক্ষেত্রে যেটা হয় যে উজ্জ্বল শিকায় দগ্ধ শীষ কালি তৈরি করে, বিধায় পরীক্ষাগারে উজ্জ্বল শিকা ব্যবহার করা হয় না। পরীক্ষাগারে কেমন শিকা ব্যবহার করা হয়, অনুজ্জ্বল শিকা। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো অনুজ্জ্বল শিকার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। অনুজ্জ্বল শিকার ক্ষেত্রে কোনো শীষ কালি তৈরি হয় না। মূলত রসায়ন পরীক্ষাগারে এটা অনুজ্জ্বল শিকা ব্যবহার করা হয়। এই শিকার দুটি জোন থাকে, একটা অন্তস্থ বিজারণ জোন, বহিস্থ যেটা আছে জারণ, বহিস্থটা জারণ মনে রাখি। অন্তস্থ বিজারণ অঞ্চলের মধ্যে ভেতরের অংশটা নীল বর্ণের হয়, এতে কার্বন মনোক্সাইড বিজারক পদার্থ হিসেবে থাকে বলে এই শিকা বিজারণ বিক্রিয়া সহায়তা করে। বহিস্থ জারণ অংশ যেটা আছে জ্বালানি গ্যাসের দহনের পর কিছু অক্সিজেন অবশিষ্ট থাকে এবং যা বস্তুকে জারণে সহায়তা করে, এই অংশকে জারণ শিকা বলা হয়। জারণ শিকা অজৈব লবণে ক্ষারীয়মূলক বিশ্লেষণের শিকা ব্যবহার করা হয়। আর তাপমাত্রা 1570, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর স্পিরিট ল্যাম্প সম্পর্কে জানো। স্পিরিট ল্যাম্প মানে হচ্ছে তাপ দেওয়ার সময় আমাদেরকে স্পিরিট ল্যাম্প ব্যবহার করতে হয়। স্পিরিট ল্যাম্পের এটা গ্যাস দিয়ে চলে। সরি, আমি একটু ভুল বলেছি। স্পিরিট ল্যাম্প হচ্ছে বুনসেন বার্নারের বিকল্প। এটা সাধারণত একটি প্রদীপ যাতে মেথিলেটেড স্পিরিট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা আমি তোমাদের কাছে দেখাইছি গতদিন। মেথিলেটেড স্পিরিট কিভাবে কাজ করে। বুনসেন বার্নারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, অনুজ্জ্বল শিখা উৎপন্ন হয়, এগুলো মনে রাখিও। তো ফার্স্ট এড বক্সের গুলো ইম্পর্টেন্ট হলো। ল্যাবরেটরি কিট কাকে বলে। ফার্স্ট এড বক্সে রক্ষিত প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় শক্ত উপকরণকে ল্যাবরেটরি কিট বলে, যেমন গজ, ব্যান্ডেজ, তুলা, এগুলা। সো এগুলাই হলো যে এখানকার আলোচনা। তো তোমরা একটু এখান থেকে জিনিস আছে সেটা একটু শিখে নিও। তোমরা যদি অ্যাসিড যদি কখনো খেয়ে ফেলো, আর খেয়ে ফেললে কতটুকু দরকার, জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, এই যে হাইড্রোক্সাইড প্রবেশ করলে কতটুকু দিতে হবে, এগুলো শিখে ফেলিও। ইনসারাইডিন, আর এটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট, আমি বলেছি তোমাদের ওখানে। যে দেখো তোমাদের এখানে ক্লোরোফর্মটা হলো বিষাক্ত। ক্লোরোফর্মের বদলে হেক্সেন ব্যবহার করা হবে, বিষাক্ত যেটা আছে। আর বেনজিনের পরিবর্তে ক্লোরিন ব্যবহার করতে পারো। জাইলিনের পরিবর্তে তোমরা ক্লোরিন ব্যবহার করতে পারো, কারণ এগুলো বিষাক্ত, এগুলো বিষাক্ত নয়, অর্থাৎ একই বিক্রিয়া দিবে। ডেসিকেটর মানে হচ্ছে রাসায়নিক পদার্থ যে শুষ্ক করার কাজে যেটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় হলো যে ডেসিকেটর। হ্যাঁ, আর ডিহাইড্রেটিং এজেন্ট এগুলা। ফিউম হুড মানে কি, এটা আসলে তোমরা বন্ধু সুরাজে দেখেছো তার মতো। রাসায়নিক বিক্রিয়ায় যদি বিষাক্ত উপাদান তৈরি হয়, হ্যাঁ, তো ল্যাবে এটা সংগঠিত করলে দুর্গন্ধযুক্ত যদি কোনো জিনিস থাকে, তো এটা আসলে পুরো ল্যাবকে কি করে দিবে, দুর্গন্ধ করে দিবে। এই জন্য ফিউম হুডের সাহায্যে এটা, অর্থাৎ একটা ইয়া থাকে, তোমরা এটা ফিল করবা, ওই যে বন্ধু চুলার মতো একটা বাম্বু থাকে, এটাকে আমরা বাম্বু বলি, ওটা উপর দিয়ে ঘরের সারের উপর দিয়ে ধোঁয়াগুলো চলে যায়, ফলে পরিবেশ ভেতরের অবস্থাগুলো একটা সুরক্ষিত থাকে। তো ঠিক এরকমই আর কি। আমরা একটা জিনিস মনে রাখবা, এখানে হাইড্রোজেন সালফাইডের বিকল্প হিসেবে কিন্তু থায়োএসিটামাইড ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড। তো এটা মনে রাখবা, এতটুকুই। আর এই যে এখানে এই ছবিগুলো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, কোনটা জারক, কোনটা দাহ্য, কোনটা বিজারক, কোনটা ক্ষতিকর, কোনটা সংকুচিত গ্যাস, এটা মনে রাখিও। কোনটা বিপজ্জনক, তেজস্ক্রিয়, বিষাক্ত, স্বাস্থ্যযুক্ত, এগুলো মনে রাখিও। এইগুলোই, দ্যাটস ইট। আজকে ক্লাসটা এখানেই শেষ হলো, এতটুকু পর্যন্তই। তো এখানে যতটুকু কথা আমি বললাম, এই জিনিসগুলা থেকেই কিন্তু তোমাদের বইয়ে কমন পাবা। তো এতটুকুই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।